আচ্ছা দেখো, আমাদের আজকের ক্লাসটা ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। আমরা আগেও যতগুলো আছে এর আগে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। যারা আগেরগুলো দেখোনি তারা আগেরগুলো দেখে নেবে। এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর অর্থাৎ চতুর্থ যে পার্টটা আছে সেই পার্টটা সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগেও কিন্তু আমাদের 3টে পার্ট আছে, যারা প্রয়োজন মনে করবে তারা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে আমাকে কি কি রুল ফলো করতে হবে, প্রথমে আমাকে সেটা জানতে হবে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পারতে গেলে আমাকে এই 3টে পরিবর্তন মনে রাখতেই হবে, তা না হলে পারবে না। দেখো তাহলে প্রথম আমরা কোন কোন জিনিসটা আমরা মনে রাখবো। দেখো প্রথমে আছে সেইড বা সেইটের পরিবর্তন, অর্থাৎ আমরা আগেও প্রত্যেকটা, দেখো আমি আগেও বারবার বলেছি যে প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো কিন্তু মনে রাখতে হবে, যে কোন সেন্টেন্স থাকলে আমি কি কি পরিবর্তন অর্থাৎ সেই টু জায়গায় কি কি বসবে সেটা আমাকে মনে রাখতে হবে। আগের ভিডিওতে আমি বলেছি প্রত্যেকটা সেন্টেন্সে এই সেই টু এর জায়গাটা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে চেঞ্জ হবে, এবং ওইটা চেঞ্জ হয়ে কি হয় তোমাকে সেটা মনে রাখতে হবে, তা না হলে পারবে না, তা না হলে আবার ভুলও হয়ে যাবে, দেখবে। আচ্ছা দেখো, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? আমরা সেন্টেন্সের ক্ষেত্রে দিয়েছি কি, দেখো প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। আমি কি ধরো আমি বললাম ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ঠিক আছে? এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমার, অর্থাৎ এই ইনভার্টেড যে কমা থাকবে কমার মধ্যে এরকমের যদি বাক্য দেখি তখন আমি বুঝতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে বলেছে, তখন আমি এই নিয়মটা ফলো করব, ঠিক আছে? দেখো এবার আমরা কোন কোন জায়গাটা চেঞ্জ করবো আমি এরপর উদাহরণ দিয়ে বুঝাবো। দেখো তাহলে সেই টু এর পরিবর্তে কি বসাবো? দেখো এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ 4টে জিনিস আছে, ঠিক আছে? একটা মনে রাখবে, আদেশ মনে রাখতে হবে, উপদেশ, আদেশ উপদেশ, আর হচ্ছে তোমার হচ্ছে নিষেধ। এই 4টে জিনিস তোমাকে মনে রাখতেই হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তা না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। দেখো সেই টু জায়গায় এবার যে বাক্যটা আমার দেওয়া থাকবে ওটায় আদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে নাকি উপদেশ নাকি নিষেধ, এটা তোমাকে বুঝতে হবে। সেই অনুযায়ী কিন্তু সেই টু জায়গাটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? আমি এরপর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। দেখো তাহলে আমরা যদি অনুরোধ বোঝাই, আগে প্রথমে আমরা লিখে নেবো এই পয়েন্টগুলো, প্রথমে লিখে নেবে। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড বসাবো, আর যদি বাক্যটাতে যদি আদেশ বুঝি তাহলে আমরা অর্ডার লিখবো, আর যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস লিখবো সেই টুর পরিবর্তে এগুলো, ঠিক আছে? আর যদি নিষেধ বোঝায়, নিষেধ বোঝালে সেক্ষেত্রে আমরা ফরবেড লিখবো, দেখো ফরবেড, ঠিক আছে? তাহলে এই 4টে পয়েন্ট আমাকে মনে রাখতে হবে সেই টু হলে কি কি হতে পারে সেই টুর পরিবর্তে। দ্বিতীয়ত কমা উঠাতে কি বসে, আমরা বলেছিলাম প্রত্যেকটা সেন্টেন্সে কমা উঠাতে কি বসে সেটা মনে রাখতে হবে। এই কমা মানে এটাকে বলা হয় ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমাটা উঠাতে এখানে কিন্তু টু বসে। দেখো আমরা কি দিয়েছিলাম আগেরগুলোতে, দেখো অ্যাসার্টিভ হয়েছিল এখানে দ্যাট, ঠিক আছে? তারপরে যখন আমরা ইন্টারোগেটিভ আসলাম তখন হয়েছিল এখানে ইফ। এবার কিন্তু ইম্পারেটিভে কিন্তু এটা চেঞ্জ হয়ে টু হয়ে গেল, অর্থাৎ ইম্পারেটিভে কমা উঠাতে টু বসবে, আর তারপর ভার্ব থেকে বাকি অংশ বসে যায় বা বসে যাবে। তবে অবজেক্ট থাকলে সেগুলো পরিবর্তন করতে হবে, আমাকে এটা মনে রাখতে হবে। এই 3টে পয়েন্ট মনে রাখলেই আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শেখা হয়ে গেল। এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখব। দেখো কিভাবে থাকবে এক্সাম্পলগুলো তোমরা লিখে নেবে, এইভাবে থাকবে। ধরো হি said to me, সে আমাকে বললো ডু দা ওয়ার্ক, কাজটি করো, ঠিক আছে? দেখো আমার প্রথম কাজ কি হবে, এখানে আমার প্রথম কাজ হচ্ছে কমার ভিতরের অংশটা দেখে আগে বোঝা যে এটা কোন সেন্টেন্সে পড়লো। তাহলে এটা দেখো প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর ভার্ব দিয়ে শুরু হলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে যায়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই নিয়মটাই আমাকে ফলো করতে হবে। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ এই 4টে জিনিস আছে,
তাহলে এইটা তার মধ্যে কোনটার মধ্যে পড়ে? দেখো প্রথমে টু দাও, কাজটি করো, তার মানে তোমাকে এখানে আদেশ দিচ্ছে, ঠিক আছে, আদেশ বোঝাচ্ছে এখানে। আদেশ বোঝালে আমরা কি করব তাহলে আমাদের নিয়ম অনুযায়ী? তাহলে আমরা যে যে জায়গাগুলো চেঞ্জ করবো, দেখো তাহলে সেই টু জায়গায় কি বসাবো? এই সেই টু এর পরিবর্তে আমরা কি বসাবো? দেখো এখানে আদেশ বোঝাচ্ছে, তাহলে আদেশ কোথায় আছে আমাদের? এই যে আদেশ। আদেশ বোঝালে আমরা সেই টু জায়গায় অর্ডার্ড বসাবো। তাহলে হি অর্ডার্ড, হি অর্ডার্ড মি, হি অর্ডার্ড মি। এবার কি করবো? কমা বেঁধে গেল, কমার এখানে আমরা এটা ওঠাতে টু ব্যবহার করবো। এখানে লিখেই দিয়েছি দেখো, কমা এটা ওঠাতে আমরা টু বসাবো, ঠিক আছে। তাহলে হি অর্ডার্ড মি টু, তারপর কি আছে? ভার্ব থেকে বাকি অংশ বসে যায়। তাহলে কি ভার্ব আছে, এখান থেকে বাকি অংশ বসে যাবে। এখানে দেখো কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, তাহলে এটা যা আছে সেটাই বসে যাবে। আর এটা ছোট হাতের হয়ে যাবে কিন্তু, ডু দা ওয়ার্ক। সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করার মতো কিছু নেই, এজন্য আমরা এখানে কিছু পরিবর্তন করলাম না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল। দেখো আমি এবার উপরেরটা মুছে দিয়ে আমি এখানে এক্সাম্পল গুলো দিচ্ছি। এবার দেখো আমাদের দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে, ধরো থাকলো হি said to me please help me, দয়া করে আমাকে সাহায্য করো, ঠিক আছে। তাহলে প্লিজ কথা থাকলে আমরা কি বুঝবো? প্লিজ কথা থাকা মানে হচ্ছে অনুরোধ বোঝানো। প্লিজ না থাকলে অনুরোধ বোঝাবে না, ঠিক আছে। তাহলে প্লিজ থাকলে আমরা বুঝে যাব এটা অনুরোধ বোঝালো। তাহলে আমরা কোন নিয়ম ফলো করব? তাহলে হি আর said টু জায়গায় আমরা কি ব্যবহার করব? দেখো অনুরোধ বোঝালে কি আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি, কমা ওঠাতে টু। তারপর কি ডাইরেক্ট আমরা ভার্বে চলে যাব। দেখো এখানে প্লিজ কিন্তু বসানো যাবে না, কারণ প্লিজের পরিবর্তে কিন্তু আমরা এইটা দেখেই বুঝেছি এটা রিকোয়েস্ট, এই জন্য রিকোয়েস্টে এখানে চলে যাবে প্লিজটা আর বসবে না, ডাইরেক্ট আমরা ভার্বে চলে যাব। অর্থাৎ এখানে হেল্প, টু হেল্প। এবার দেখো এখানে অবজেক্ট আছে কি মি, মিটা কার কাছে যাবে? এই হি এর কাছে, যেহেতু ফার্স্ট পারসন আছে এজন্য ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টের কাছে আসে। আমরা আগে সেন্টেন্স পরিবর্তনের নিয়মটা দেখেছি এবং ওটা ভালো করে শিখেও নিয়েছি। তাহলে এইটা যদি হির কাছে যায় তাহলে এখানে কিন্তু হি হয়ে যাবে না, কিন্তু দেখো যেহেতু লাস্টে বসাচ্ছি, লাস্টে কখনো হি বসে না, তাহলে টু হেল্প এখানে হিম বসবে, ঠিক আছে। হির থেকে এটা হিম হয়ে যাবে। আর যদি সাবজেক্ট হিসাবে বসাতাম তাহলে কিন্তু আমরা এখানে আমরা হি বসিয়ে দিতাম সাবজেক্ট হিসাবে বসাতে, কিন্তু আমরা লাস্টে বসাচ্ছি, অবজেক্ট হিসাবে বসছে, এই জন্য হিম বসলো ওখানে। এই তাহলে এটা হয়ে গেল। এবার দেখো আমাদের পরবর্তী যে উদাহরণটা আছে, he said, ধরো এখানে বারবার হি না দিয়ে আমি বুঝলাম the teacher said, the teacher said to the students always obey your elders, always obey your elders। তাহলে বলো তোমাদের কি সর্বদা তোমাদের বড়দের সম্মান করবে। তাহলে সদা সত্য কথা বলবে, বড়দের সম্মান করবে, তারপর ট্রাফিক আইন মেনে চলবে, এই রকমের কথাগুলো যদি বলে সেগুলো তাহলে কোন আমাদের উপদেশের মধ্যে পড়ে যায়, ঠিক আছে এগুলো। তাহলে এটা কি হবে? আমরা কি করব? দাদা দা টিচার এখানে বলবে অ্যাডভাইজড the students, তারপরে টুর পরে কি করবো? আমরা ডাইরেক্ট ভার্বে চলে যাবো। এখানে অলওয়েজ কথা থাকলেও কিন্তু আমরা অলওয়েজ বসবো না, ডাইরেক্ট ভার্বে টু
ওবে, টু ওবে। তারপর এখানে কি ইওর বলতে কাদের বোঝাচ্ছে? এই ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে। দেখো ইওর বলতে কিন্তু ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে, তাহলে দেয়ার হবে এখানে, যেহেতু প্লুরাল আছে এই জন্য এটা দেয়ার হবে। টু ওবে দেয়ার কি এল্ডার্স, টু ওবে দেয়ার এল্ডার্স। তাদেরকে বললো কি, তাদের যারা বড় আছে তাদেরকে সম্মান করতে। তাহলে এটা এইভাবে হবে। আর অলওয়েজ কথাটা কিন্তু দেখো, অলওয়েজ কথা এখানে আমরা দিইনি, এইটা কিন্তু লাস্টে চলে যাবে, যেহেতু এটা একটা টাইম বোঝায় এই জন্য আমরা সবসময় টাইম বা অ্যাডভার্ব যেগুলো ওগুলোকে লাস্টেই বসাবো। ঠিক আছে, এই হচ্ছে, এটা হয়ে গেল। এবার দেখো লাস্ট অন, স্যার এটা আমাদের 3 নম্বর উদাহরণ ছিল। 4 নম্বরে দেখো, ধরো বললাম মাদার said to me, আমাকে বললো don't run in the sun, অর্থাৎ রোদ্রে দৌড়াদৌড়ি করো না। ঠিক আছে, ডোন্ট রান ইন দ্য সান। তাহলে এটা আমি কি করব? তাহলে দেখো এখানে ডোন্ট আছে, অর্থাৎ নেগেটিভ বলেছে, মানে এটা করো না। না বলা মানে হচ্ছে নিষেধ করা। তাহলে নিষেধ করা মানে এটা করো না। নিষেধ হলে আমরা কি বলেছিলাম, কি শিখেছিলাম? এখানে লেখা আছে দেখবে ফরবেড বসে। নিষেধ বোঝালে সেড টু জায়গায় ফরবেড বসে। তাহলে মাদার ফরবেড মি, এটা দুইভাবে করা যায়। ঠিক আছে, এখানে টু দেবো, ফরবেড মি টু। এবার ফরবেড দিলাম মানেই কিন্তু এইখানে এই ডু নট কথাটা কিন্তু উঠে যাবে, কারণ এই নেগেটিভ কথাটা এইটাই হচ্ছে নেগেটিভ, মানে নিষেধ করলো, অর্থাৎ তখন আর কিন্তু এই ডু নট কথাটা আর বসে না। ঠিক আছে, টু তারপরে ডাইরেক্ট ভার্বে চলে যাব আমরা, টু রান ইন দা সান, যা আছে সেটাই বসে যাবে, ডাইরেক্ট ভার্বে হবে। টুর পরে সবসময় মনে রাখতে হবে, টুর পরে ডাইরেক্ট ভার্বে চলে যাবে। মনে রাখতে হবে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের যে 4 রকম ভাবে হয়, 4টে পরিবর্তন দেখো আমরা সব কিন্তু শিখে নিয়েছি। অর্থাৎ রিকোয়েস্টেডের একটা, তারপরে দেখো এখানে অ্যাডভাইসডের একটা, আর হচ্ছে ফরওয়ার্ডের একটা, আর আগেরটা প্রথমটা আমরা অর্ডারডেরটা শিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ঠিক আছে, এই কটা যদি পারো, ঠিক আছে, তাহলে কিন্তু এইগুলো মনে রাখতে পারলেই কিন্তু তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যেভাবেই ঘুরিয়ে ফিরে দিই সেগুলো তোমরা পেরে যাবে। আর একটা কথা মনে করে দিই, দেখো এখানে ডু নট দিয়েছি না, ফরওয়ার্ড দিয়েছি ওরা, কিন্তু যদি এখানে আমি ফরওয়ার্ড না দিতাম, ঠিক আছে, ধরো আমি এখানে টোল্ড দিতাম, মাদার টোল্ড মি, তাহলে কিন্তু এখানে আমি নট টু দিতে পারতাম, নট টু। যদি আমি এখানে টোল্ড দিতাম তাহলে আমি নট টু রান ইন দ্য সান, এইভাবেও আমি করতে পারতাম। নট টু ব্যবহার করেও কিন্তু এটা করা যায় এখানে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে এটা শিখে নেবে। আজকে তাহলে এ পর্যন্তই থাকবে। তোমরা যদি কোথাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের ডাউটগুলো পরের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকবে।